কি ব্যাপার শামসু, এত দেরি করলা কেন? কখন থেকে তোমারে ফোন দিতেছি। প্রেসিডেন্ট সেই কখন থেকে আমাদের জন্য চেম্বারে বসে আছে, এখন পর্যন্ত প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে পারলাম না। প্রেসিডেন্ট আবার রাগি করে নাকি উনি চীন সফর থেকে বাংলাদেশে আসার পরেই আমার সাথে কথা বলছে, আর তোমারে নিয়ে খুব চালু করে প্রেসিডেন্টের সাথে দেখা করতে বলছে। প্রেসিডেন্ট কিন্তু সব সময় আমাদের কথা মনে রাখছে, তাই আমাদেরকেও প্রেসিডেন্টকে সবার আগে সংবর্ধনা দেওয়া উচিত ছিল, কিন্তু তোমার জন্যই তো যেতে পারলাম না। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমিও আসতেছো না, আর বের হতেও পারতেছি না। আর বললেন না সেলিম ভাই, রমজান রে নিয়া খুব প্যারার ভিতরে আসছিলাম এই কয়টা দিন। আপনারে বললাম না রমজান রে খুঁজতে বের হয়েছি, পরে তো যায় দেখি রমজান মিন্টু ভাইয়ের জাহাজ ঘাটিতে আত্মগোপনে আছে। পরে সেইখান থেকে রমজানকে নিয়ে বাসায় আসলাম, যার কারণেই একটু দেরি হয়ে গেল, নইলে তো অনেক আগেই বের হয়ে যাইতাম। প্রেসিডেন্টকে কি আর এইভাবে আমার জন্য অপেক্ষা করাইতাম? আসলে রমজানকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি, তো তাই ওর মিসিংয়ে আমি খুবই মর্মাহত ছিলাম। পরে ছাড়া এক বিন্দুও কোনো কাজই আমার ভালো লাগতেছিল না। অবশেষে ওরে খুঁজে পাইলাম, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। শামসু, তাহলে রমজানকে শেষ পর্যন্ত খুঁজে পাইছ? যাক, কথাটা শুনে একটু শান্তি পাইলাম। তুমি আসলে রমজানকে হারিয়ে খুবই মর্মাহত ছিলে এই কয়েকটা দিন। অবশেষে তাহলে রমজানকে যেহেতু খুঁজে পেয়েছ, এখন আশা করি তুমি আবারও সেই আগের মতো কাজে ফিরতে পারবে। এই রমজান ছেলেটা আসলে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকালকার যুগে এরকম বিশ্বস্ত লোক তুমি খুঁজেই পাবে না। রমজান তোমার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই পর্যন্ত অনেক কাজ করেছে, অনেক তথ্য প্রমাণ তোমাকে বের করে দিয়েছে। এরকম ছেলেই আর হয় না রে শামসুবা। তুমি ছেলেটারে যত্ন করে রাখো, এরকম ছেলে কিন্তু আর খুঁজে পাবা না। হ্যাঁ সেলিম ভাই, আপনি ঠিকই বলেছেন। রমজানকে আমি আল্লাহর আশীর্বাদ হিসাবে মনে করি। আজ পর্যন্ত ছেলেটারে দিয়ে আমি যে কয়টা মিশন পরিচালনা করছি, ওই সব কয়টা মিশনই সফলভাবে পরিচালনা করছে। ওর ভিতরে যেরকম সাহস, সেই রকম ট্যালেন্ট, আর সেই রকমই বিশ্বস্ত, তাই ওরে আমি এতটা ভালোবাসি। ওরে হারানোর পর মনে হয়েছে যে না জানে আমি কত বড় একটা মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছি, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। রমজান যে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র আমিই জানি। ওর গুরুত্ব কখনোই শেষ হবে না আমার কাছে। শামসু, কথায় কথায় তো প্রেসিডেন্টের চেম্বারে চলে আসলাম। চলো তাহলে এবার নামা হোক। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। টেরা আইসিস তাহলে? তা এত দেরি করে আসলি কেন? হ চাচা, আপনারে দেখার জন্য আসলাম। গোল্লা বলল আপনার নাকি শরীর খারাপ, তাই ভাবলাম ইউনিয়ন পরিষদ থেকে বাসায় যাওয়ার পথে চাচার সাথে একটু দেখা করে যাই। হরে টেরা, সকাল দিকায় শরীরে কেমন যেন জ্বর জ্বর অনুভব করতেছি, যার কারণে আজকে
দলের মিটিংয়েও যেতে পারলাম না। জনসভায় সবাইরই পাঠাইছি, আমার শরীর অসুস্থ দেখা তাই যাইতে পারলাম না। তা তুই শুধু ইউনিয়ন পরিষদ নিয়ে পইরা থাকলেই হইব? মাঝে মাঝে দলের পিছনেও তো একটু সময় দিতে হইব। আজকে দলের এত বড় একটা মিটিং ছিল, তো সেই জায়গায় উপস্থিত থাকাটা তো দরকার ছিল, তা সেই জায়গায় তো যাসি নাই। ইউনিয়ন পরিষদেই সব সময় দিতেছস, এত সময় ইউনিয়ন পরিষদে না দিয়া দলের পিছনেও একটু সময় দেওয়ার চেষ্টা কর। শুধু একটা নিয়ে পড়ে থাকলেই হইব? আর বললেন না চাচা, আজকে নিয়ত করছিলাম যে ইউনিয়ন পরিষদ থেকে বের হইয়া ডনের সঙ্গে করে নিয়া সরাসরি জনসভায় যোগ দিব, কিন্তু সেইটা আর হইল না সামাত মেম্বরের কারণে। নইলে আজকে ঠিকই জনসভায় যোগ দিতাম। বলিস কি রে টেরা, সামাত মেম্বর আবার তোর কি করলো? সামাত মেম্বর তো হাবিব ভাইয়ের খুব কাছের লোক, হাবিব ভাইয়ের সাথেই সব সময় চলাফেরা করে। সামাত মেম্বর কি এমন কাজ করলো যে তোর জনসভায় যাইতে দেরি হইল, বের হইতে পারলি না? কোনো উল্টাপাল্টা কাজ করছে নাকি? আর বললেন না চাচা, সামাত মেম্বর আজকে যে একটা কাজ করছে, আজকে যদি শুধু হাবিব ভাইয়ের কাছের লোক না হইতো, পরে তো কি যে করতাম সেটা আপনারে বইলা বুঝাইতে পারবো না। এতটা রাগ উঠছিল আজকে আমার পর উপর, মন চাইলো খাড়ার উপরে ওরে খায়া ফালাই দেই। শুধু হাবিব ভাইয়ের সম্মানে পরে তেমন কিছু করি নাই আমি। বুঝলাম না রে টেরা, তুই সামাত মেম্বরের উপর হঠাৎ এত ক্ষিপ্ত কেন? ওই কি করছে সেটা আমারে খুইলা বলতো দেখি। তুই তো সাধারণত এতটা কারোর উপর রেগে থাকিস না, আজকে হঠাৎ সামাত মেম্বরের উপর এত রাগ? মনে হয় নিশ্চয়ই কোনো বড় ধরনের অঘটন করছে। সামাত মেম্বরের পাশের বাড়ি যে মকবুল নামের এক মুরব্বী ছিল, ওনার ছেলের নামে উনি সব সম্পত্তি লিখে দিছে। পরে ওনার ছেলে ওনারে বাড়ির থেকে বের করে দিছিল। এই বিষয়টা নিয়ে সামাত মেম্বরের কাছে বিচার চাইতে গেলে উনি তার কাছে আরো উল্টো টাকা চাইছে। অনেক দিন ঘোরাঘুরির পর শেষমেশ কেমনে যেন আমার খবর পাইছে। পরে আমার কাছে আইসা সব ঘটনা বিস্তারিত খুইলা বলল। এইগুলো শুনেই তো আমার মাথা সাথে সাথে গরম হয়ে গেছে। পরে সামাত মেম্বরে ডাইকে আইনা কিছু না বইলা ওর আপাতত সদস্য পদটা স্থগিত করে রাখছি, পরে ওর বিষয়ে সিদ্ধান্ত নিমু। বলিস কি রে টেরা, সামাত মেম্বরের এত বড় কলিজা ময় মুরব্বীদের কাছ থেকে বিচারের নামে টাকা পয়সা খায়। ওই কত বড় মেম্বার হইছে, ও জানে না এটা শামসুর এলাকা, এইখানে কোনো ধরনের অন্যায় চলে না। তুই তো আর সদস্য পদ স্থগিত করে অনেক কম শাস্তি দিছস। আমি ওই জায়গায় থাকলে তো ওরে উল্টো করে ঝুলাইতাম। এই হাবিব ভাইয়ের লোকজন যতগুলা আছে সবগুলাই এইরকম উল্টাপাল্টা কাজকাম করে বেড়ায়। হাবিব ভাইয়ের অনেকবার আমি নিষেধ করছি যে এই সমস্ত লোকজনের সাথে চলাফেরা করবেন না। উনি আমার কথা গ্রাহ্যই করতেছে না। যেদিন শামসুর কানে এইগুলো যাইব সেই দিন ঠিকই সোজা হইয়া যাইব, আগের থেকে তো গালে উঠতেছে না।
আপনি যে কি বলেন না, এ হাবিব ভাই কি খুব একটা ভালো লোক নাকি? সারা জীবন তো দুর্নীতি কইরাই এই পর্যন্ত আইছে। কিছুদিন যাবৎ ওস্তাদের সাথে চলাফেরা কইরা এই সমস্ত দুর্নীতি থেকে কিছুটা নিজেকে সরিয়ে রেখেছে। তাই বলে ওনার সব লোকই কি দুর্নীতি মুক্ত হবে নাকি? ওনার আশেপাশে যত লোক আছে সবই তো দুর্নীতিবাজ। ওনারে ভালো কইরা বিষয়টা বইলা দিবেন চাচা। ওনার লোকেরা যদি এই সমস্ত উল্টাপাল্টা কাজ করে তাহলে কিন্তু ওনার বিরুদ্ধে আমি ওস্তাদের কাছে সব কিছু বইলা দিতে বাধ্য হব। আমি কিন্তু কোনো স্বজন প্রীতি দেখাইয়া কাজ করি না। কথাটা ওনারা ভালো করে বইলা দিয়েন। হ্যাঁ, তুই ঠিকই বলছস। এ হাবিব বাইরে কিছু না বলতে বলতে উনি কিন্তু মাথায় উঠা যাইতেছে। আজকে আসতে দে, সরাসরি ওনার সাথে কথা বলবো। নয় উনি আমাদের সাথে চলাফেরা করবে, আর তা না হলে ওনার যত লোক আছে এইগুলোকে অবিলম্বে ঠিক করবে। আমাদের সাথে চলাফেরা করে আবার দুর্নীতির সাথে সংযুক্ত থাকবে, এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। এলাকার সব মানুষই এখন জানে হাবিব আমাদের প্যানেলের লোক। তাই হাবিব যদি কোনো আকাম কইরা বেড়ায় এলাকায় তাহলে সেই বদনাম শামসুরও পড়বে। অতএব উনি আজকে আসুক, ওনার সাথে ফাইনাল আলোচনা হবে এই বিষয়ে। দেখি কি সিদ্ধান্ত জানায় আমাদের, নইলে শামসুকে সব কিছু বলে। আচ্ছা চাচা, থাকেন তাহলে। সারাদিন ইউনিয়ন পরিষদে সময় কাইটে গেছে, শরীরটা কেমন যেন ভালো লাগতেছে না। গাও গোসল দুইয়া একটু রেস্ট নিতে হইব। আমি বাসায় গেলাম, বিকেলে আবার আপনারে দেখার জন্য আসবনি আমি। এখন থাকেন চাচা, আমি তাহলে চইলা যাই মানে? বাসায় আসলি খালি মুখেই বাসাতে চলে যাইবি নাকি? ভিতরে তো চাষি আছে, আমি বলতেছি আপাতত চা নাস্তা খেয়ে তারপরে যা। এভাবে বাসায় আইসা খালি মুখে চলে যাইবি, বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগবে না। তুই বসে একটা কিছু খাওয়া দাওয়া করিয়া তারপর বের হ। হ্যাঁ, আপনি এমন ভাবে কথা বলতেছেন না জানি মনে হইতেছে আমি কত দূরের আত্মীয় স্বজন আপনার বাসায় ঘুরতে আইছি যে খাওয়া দাওয়া কইরা তারপর বের হইতে হইব। আমি তো দিনে মন চাইলে কয়েকবারই আপনার বাসায় যাই আসি। আমি তো আপনার বাইস্তাই, তা আপনার বাসায় আসলে আমার খেয়ে বের হইতে হইব, এটা কোনো কথা আছে নাকি? আরেকদিন আসমুনি চাচা, আজকে সত্যি আমার শরীরটা ভালো লাগতেছে না। থাকবি না যখন তাহলে আর কি করার, যা তাহলে। বিকালে আমি পার্টি অফিসে আসবো, যদি সময় পাস তাহলে পার্টি অফিসে আসিস বিকালে। আসসালামু আলাইকুম প্রেসিডেন্ট। ওয়ালাইকুম সালাম শামসু, আইছো তাহলে তুমি? তোমার জন্যই অপেক্ষায় ছিলাম। আজ কয়েকটা দিন হয়ে যায় তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। তোমার সাথে দেখা করার জন্য তো আমার মনটা ছুটে গেছে। তাই বাংলাদেশে এসেই সবার কথাই আগে স্মরণ করছি। তা দাঁড়ায় আছো কেন শামসু? বসো। এই সেলিম, তুমিও বসো। তারপর শামসু, কি অবস্থা বলো? আমি চীন সফরে থাকাকালীন বাংলাদেশে তো
অনেক কিছুই ঘটে গেল দেখলাম। তা কেমনে কি শামসু, এই দিকের সব কিছু কি ঠিকঠাক আছে? আজকে দেখি বাংলাদেশ অনেকটাই শান্তশিষ্ট। কেমনে কি করলা শামসু? সব পরিস্থিতি হঠাৎ করে এতটা শান্ত হয়ে গেল। আবার গত রাতেই একসাথে 12 জন গ্যাংস্টারও মারা গেল। এই সমস্ত ঘটনার কোনো ব্যাখ্যা কি তোমার কাছে আছে শামসু? হঠাৎ করেই এত কিছু কিভাবে ঘটে গেল কিছুই তো বুঝতে পারতেছি না আমি। কোনো সমস্যা নাই প্রেসিডেন্ট, আমি এইগুলো সব পরিকল্পনা সাজাইছিলাম। ওদের আন্দোলন একেবারে শেষ করে দিয়েছি। ওরা যত পরিকল্পনা করছিল আমাদেরকে নিয়ে সব আমি একলগেই শেষ করছি। কাদের মোল্লা বা হাজী সিদ্দিক তরিকুল ওরা কেউ আর এখন মাথা তুলে দাঁড়াতে পারবে না। ওদের যে অস্ত্রগুলো ছিল সেইগুলো এক রাতের ভিতরে আমি ধ্বংস করে দিয়েছি। এখন আমাদের দেশ বিপদমুক্ত। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এখন আর ওদের ভয়ে আমাদেরকে থাকতে হবে না। ওদের সব পরিকল্পনা এক রাতের ভিতরে আমি নষ্ট করে দিয়েছি প্রেসিডেন্ট। আমি জানতাম শামসু, এই সব কিছুর পিছনেই তোমারই হাত আছে। তুমি একমাত্র পারো এত বড় একটা মিশন চালাতে। আমি এটা যখন খবর শুনেছি তখনই আন্দাজ করতে পেরেছি যে শামসু এই কাজ হয়তো করেছে। তাছাড়া 12 জন গ্যাংস্টার এক রাতের ভিতরেই কিভাবে নির্মূল হয়, যেখানে পুলিশ বলছে তারা এই ঘটনার কোনো কিছুই জানতো না। যা হোক শামসু, তুমি কাজটা অনেক ভালো করছো। এরাই মূলত দেশটারে অস্থিরতা করে তুলেছিল। এদেরকেই এতদিন যাবৎ পুলিশ বাহিনী খুঁজে বেরিয়েছে, কিন্তু শেষমেশ তুমি সফলভাবে ওদেরকে ধরতে পারছো। মনে রাখবেন প্রেসিডেন্ট, দেশের স্বার্থে এই শামসু যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। শামসুর বহুরূপী লোক, যেখানে যেটা ব্যবহার করার দরকার সেটাই ব্যবহার করতে হয় আমাকে। অনেক দিন যাবতই ওদের এই পরিকল্পনাগুলো দেখে আসতেছিলাম, কিন্তু অ্যাকশনে যায় নাই। কিন্তু ওরা শেষমেশ এতটাই বেড়ে গিয়েছিল যে যেটা মেনে নেওয়ার মতো না। স্কুল কলেজের মতো প্রতিষ্ঠানগুলোতেও ওরা হামলা চালাতে চেয়েছিল, যার কারণেই ওদেরকে এভাবে নির্মূল করা লাগলো। আসলেই সঠিক জায়গায় সঠিক পদক্ষেপ না নিলে জীবনেও ওদেরকে শুধরানো সম্ভব হয় না। তোমার এই কাজে আমি খুবই সন্তুষ্ট। এইরকম একটা পদক্ষেপই আমি খুঁজতেছিলাম, যে কাজটা স্বরাষ্ট্রমন্ত্রীর পরিচালনা করার কথা, আর সেই কাজটা তোমাকে পরিচালনা করতে হলো। আর স্বরাষ্ট্রমন্ত্রী আইসা আমার কাছে সব ক্রেডিট নিতেছে। উনি নাকি এই আন্দোলন দমন করছে। কত বড় বাটপার চিন্তা কইরা দেখো, স্পেনে বৈশা থাইকা বাংলাদেশের আন্দোলন দমন করে, আর আমরা বাংলাদেশে থাইকা দেশের আন্দোলন দমন করতে পারি না। ওই মনে করছে আমি মনে হয় কোনো কিছুরই খোঁজ খবর রাখি না, যা মন চায় তাই আমাকে বুঝিয়ে যেতে পারবে। কিন্তু আমি যে সব কিছুর নজর রাখতেছি সেটা তো ওই বুঝতে পারে নাই। হ্যাঁ প্রেসিডেন্ট, এই সমস্ত ভুয়া রাজনীতিবিদদের জন্যই তো আমাদের দেশের আজকে
এই অবস্থা। সঠিক জায়গায় আপনি সঠিক লোকের নিয়োগ দিতে পারেন নাই, যার কারণেই সঠিক লোকের সঠিক দায়িত্ব দিতে হবে। তাহলেই সব কিছু সঠিকভাবে চলবে। এই সমস্ত অকার্যকর লোকজন যদি মন্ত্রিসভায় থাকে তাহলে তো দলের পরিস্থিতি এমনই হবে। এরা আসলে সব কাদের মোল্লার হাতে তৈরি করা লোক। এরা তো কাদের মোল্লার মতোই দুর্নীতিবাজি হবে। সেই জন্যই আমি সকলের কাছে তাদের সম্পত্তির বিবরণ চাইছি। আর এতে করে সবাই আমার উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। আপনি না থাকাতে সবাই এখন নেতা হয়ে যায়। তোমার এই নিউজ আমার কাছে এখানে আসতে না আসতেই চলে আইছে। তুমি যে সকলের কাছে সম্পত্তির সঠিক বিবরণ চাইছ, আর তাতে করে ওরা যে ক্ষিপ্ত হয়ে গেছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কারণ আমি চীন সফর থেকে আসার পর ওরা সর্বপ্রথমে আমাকে এই বিষয়েই আলোচনা তুলছে। তখন আমি বুঝতে পারছি যে ওদের ভিতরে নিশ্চয় কোনো সমস্যা আছে, যার কারণে ওরা সম্পত্তির বিবরণ দিতে এত ভয় পাচ্ছে। আমিও সরাসরি বলে দিয়েছি, শামসু সম্পত্তির হিসাব চাইছে, তোমরা সকলেই সম্পত্তির হিসাব সঠিকভাবে দিয়ে দাও, তাহলেই তো ঝামেলা মিটে যায়। এখানে এত বাহানা করার কি আছে, বা আমার কাছে বলার কি আছে? এক একটা এমপি মন্ত্রী সঠিকভাবে হিসাব নিয়ে দেখেন, এরা দেশের জন্য উন্নয়নমূলক কোনো কাজই করে নাই। সবাই যার যার মতো পেট ভরছে খালি। প্রত্যেকজনেরই দেশের বাইরে বিভিন্ন জায়গায় বাড়িঘর করা আছে। এত টাকা এরা কোথা থেকে পেল? সবই দুর্নীতি করেই ইনকাম করেছে। আর ওদের কাছে এই হিসাব চাইছি বইলাই ওরা আমার উপর ক্ষিপ্ত হইয়া গেছে। শোনেন প্রেসিডেন্ট, অতি শীঘ্রই আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এই মন্ত্রী পরিষদের রদবদল করা। সঠিক জায়গায় সঠিক ব্যক্তিদেরকে বসাতে হবে। আর এই দুর্নীতিবাজদেরকে আস্তে আস্তে দল থেকে সেটে ফেলে দিতে হবে। যেমনভাবে আন্দোলন দমন করছি ঠিক তেমনভাবেই এদেরকেও দমন করব। হ্যাঁ শামসু, এখন তো আর আন্দোলনের ঝামেলা নেই। ওটা যেহেতু মিটমাট হয়েছে, তাহলে এখন নিজেদের দলের ভিতরেই সংস্কারের কাজ শুরু করব। তুমি প্রস্তুতি নাও, যে কোনো সময় মন্ত্রী পরিষদের রদবদলের জন্য আমি মিটিংয়ে ডাক দেব। আর তোমার যার যার নাম প্রস্তাব করার প্রয়োজন মনে করতেছ তাদের একটা লিস্ট তৈরি করো।